আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজনীতিতে এখন বসন্তকাল, পরিবর্তনের হাওয়া বইছে সব দিকে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের আজ ৪৩ দিন। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রোটোকলহীন, বহু আলোচিত, বহু প্রশংসিত রাষ্ট্রনায়কচিত দুর্দান্ত পারফরমেন্স, অন্যদিকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের যে প্রভাব, সে তার জন্য অনিবার্যভাবেই জ্বালানি তেলের রেশনিং করতে হচ্ছে, পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন। তবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সংরক্ষিত নারী আসন এবং জুলাই সনদ। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুইজন নারী নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক উম্মে আসমা পলি। আরও রয়েছেন আমাদের সকলের পরিচিত জামাতে ইসলামের সুবক্তা, বলিষ্ঠ বক্তা ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই আপনাকে দিয়ে, উম্মে আসমা পলি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দলের বিএনপির আজ ৪৩তম দিবস। এই ৪৩ দিনে আপনাদের যে সাফল্য, কি কি কাজ আপনারা করেছেন সেটা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ হাসিব ভাই আপনাকে। সরকার গঠন হয়েছে আজকে ৪৩ দিন। আসলে এই ৪৩ দিন কিন্তু খুব বেশি দিন না। একটা সরকার গঠনের ক্ষমতায়নে যদি ৫ বছর ধরা হয়, সেক্ষেত্রে ৪৫ দিন কিন্তু শুরুটাই শুরু হয়। সেই জায়গা থেকে আমি মনে করি বিগত ১৭ বছরের যে অস্থিরতা ছিল, যেই নিপীড়নের জায়গা থেকে আমরা যারা নির্যাতিত নিপীড়িত ছিলাম, সে অস্থিরতার জায়গায় দেশ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এবং উন্নয়নের কথায় আমার সরকার, জনাব তারেক রহমান, উনি ৩১ দফায় যেই কথাগুলো দিয়েছেন সেগুলো তো অবশ্যই পূর্ণ করবেন। পাশাপাশি উনি নির্বাচনের আগে কিছু কমিটমেন্ট করেছিলেন, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন। এই জায়গাগুলা উনি ওনার কমিটমেন্টের জায়গা থেকে, আপনি জানেন যে ফেব্রুয়ারি ১২ তারিখ নির্বাচন হয়েছে এবং আমাদের এই ভোট যারা আমরা দিয়েছি, আমাদের এই হাতের কালি মোছার আগেই কিন্তু আমরা আমাদের ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে পেরেছি। অর্থাৎ মার্চ মাসের ১০ তারিখে কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রী তার কথা রাখতে শুরু করেছেন এবং সারা বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ১৪টি ইউনিয়নে আমরা ফ্যামিলি কার্ড একটা পাইলটিং করেছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী উনি কৃষি কার্ড উদ্বোধন করবেন খুব শীঘ্রই, ১৪ ফেব্রুয়ারিতে। আমরা আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। আর খাল খনন অর্থাৎ কৃষি সেচ ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশকে আবার পুরাতন রূপে কৃষিতে উন্নয়ন করার জন্য, বাম্পার ফলন করার জন্য উনি খাল খননও শুরু করেছেন। সেটাও রমজানের প্রায় শেষের দিকে ১৬ই মার্চ উনি ওনার এলাকা দিয়েই শুরু করেছেন। প্রায় টার্গেট নিয়েছেন যে হ্যাঁ, আগামী ৫ বছর ২০,০০০ কিলোমিটারের মতো উনি খাল খনন করবেন। তারপর পাশাপাশি আমাদের এই যে কৃষি ঋণ, হ্যাঁ, বিগত সরকারের সময় যারা কৃষি লোন নিয়েছিল, প্রায় ১২ লক্ষ কৃষককে উনি ১০,০০০ টাকা মূল টাকা সহ সুদ মকুফ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন, প্রায় যেটা হচ্ছে আপনার ১,৫৫০ কোটি টাকার মতো। এবং পরবর্তীতে কৃষি কার্ডের মাধ্যমেও যাতে তারা সেই সুবিধাটা করতে পারে, কৃষিকে পুনরুদ্ধার করার জন্য এই খাল খননের ব্যবস্থা করার মূল উদ্দেশ্যই হলো কৃষিতে বাম্পার ফলন করা, প্রকৃতির পানির দিকে না চেয়ে সেচ ব্যবস্থাকে উন্নয়ন করা এবং দেশকে যাতে কৃষিপ্রধান দেশকে আবারও পূর্বের রূপে ফিরিয়ে দেওয়া। এবং আমাদের এই অর্থনীতিটা কিন্তু বেশিরভাগই কৃষির উপর নির্ভর করে। সেই জায়গায় উনি এই কাজটুকু করছেন এবং করবেন। তাছাড়া দেখছেন আপনি
এই যে গত 16-17 বছর কিন্তু সামরিক বাহিনী কোনো কুচকাওয়াজ করা হয় নাই, এই 26শে মার্চে কিন্তু সেটাও তিনি করেছেন। এবং উনি ওনার জায়গা থেকে যতটুকু করেছেন এই 45 দিনে আমি মনে করি যে আমার সরকার ইনশাল্লাহ সফলতার দিকেই যাচ্ছেন, বাকিটা আল্লাহ ভরসা। মারদিয়া মমতাজ, আপনি শুনছিলেন আমাদের বিএনপির পক্ষের নেত্রী বলছিলেন যে তাদের এই 43 দিনে তাদের যে আসলে কমিটমেন্ট ছিল, ফ্যামিলি কার্ড এবং অন্য অন্য যে কমিটমেন্ট ছিল তারা ইতিমধ্যে শুরু করেছেন। তো আপনারা এই বিএনপির যে কর্মকাণ্ড, এটা দেখে আপনি তাকে 10-এর মধ্যে যদি আপনাকে পয়েন্ট দিতে বলা হয় তাহলে কত পয়েন্ট আপনি দিবেন? আচ্ছা, আমি শিক্ষক মানুষ, আপাও শিক্ষক। জি। আমাদেরকে সবসময় নাম্বার দেওয়ার সময় খেয়াল রাখতে হয় যে একে তো হচ্ছে যেন ইনসাফ হয়, আবার আরও ইমপ্রুভমেন্টের জায়গা রেখে যে কেউ যদি আরেকটু ভালো করে তাকে যেন আমি মার্কস দিতে পারি, এই জায়গাটা রেখে হচ্ছে আমরা মার্কস দিই। তো আমাকে যদি নাম্বার দিতে বলেন আমি কয়েকটা প্যারামিটারকে ইউজ করব। প্রথম কথা হচ্ছে যে সরকার বেশ কিছু পজিটিভ কার্যক্রম শুরু করেছে, এটাতে কোনো সন্দেহ নেই, এবং আমি আসলে এটাকে সরকার বলতে পছন্দ করি বেশি, কারণ বিএনপি থেকে সরকার হয়ে ওঠার যে জায়গাটা সেটা এখনো বিএনপিকে পার হতে হবে, কিন্তু আমাদের কাছে তো এটা সরকার। জনগণের কাছে একজন প্রধানমন্ত্রী তিনি কোন দলের এটা কিন্তু ব্যাপার না, কারণ তিনি এখন শুধু কি ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের গার্ডিয়ান না, তিনি এখন সারা দেশের মানুষেরই অভিভাবক, তিনি তাদেরকে দেখবেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে এই যে সরকার হয়ে ওঠার যে যাত্রাটা, আবার এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, আমরা 24-এর এবং এর পরবর্তী সময়টার যে আন্দোলন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা ইন্টারিম সরকারের একটা কঠিন সময় পার করে এসেছি। সেখান থেকে হ্যান্ড ওভার করে ক্ষমতাকে সুসংহত করতে সময় লাগে, আপা ঠিক বলছিলেন। এখানে আমরা যদি প্রথম প্যারামিটার দেখি যে আমলাতন্ত্র একটা ফ্যাসিবাদকে 15 বছর ধরে লালন পালন করেছে, সে আমলাতন্ত্রকে পরিবর্তিত হচ্ছে? জবাবটা হচ্ছে না। এই একই স্ট্রাকচার রেখে, একই মানুষগুলোকে সচিবালয়ে রেখে সেখানে এই যে নতুন সরকারটা যাত্রা শুরু করেছে, তাদের সবার উদ্দেশ্য থাকবে এই সরকারকেও সেই পুরনো নালায় নিয়ে ফেলার। এই কাজটাকে করা হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণভোটের যে রায় ছিল সেটাকে সরকার কিভাবে হ্যান্ডেল করছে, এটা আমরা দেখছি, এবং খুবই সারপ্রাইজিংলি আমরা দেখলাম যে গণভোটের অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হলো। তার মানে ভবিষ্যতে যে দেখেন বাংলাদেশে 4বার এই গণভোট ব্যবহার হয়েছে, যদি আমরা 26-এরটা বাদও দিই, এর আগে 3বারের মধ্যে 2বারই বিএনপি ব্যবহার করেছে, তাই না? বিএনপি সরকারই ব্যবহার করেছে। তো সেখানে গণভোট অধ্যাদেশকে বাতিল করে এটা কি আমরা অন্য কোনো ধরনের আশঙ্কার দিকে যাচ্ছি কিনা, এটা একটু চিন্তা করার বিষয়। তৃতীয়ত হচ্ছে যে মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে সেগুলো কিভাবে ফাংশন করছে। আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আইনমন্ত্রীর কাজও করে দিচ্ছেন মনে হয় যেন, অথচ এদিকে সাধারণভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। আপনি জানেন বিএনপির কর্মীদের হামলায়, বিএনপির কর্মীদের গ্রুপের 2 গ্রুপের মারামারিতে একজন গৃহবধূ নিহত হওয়ার ঘটনাও এই সপ্তাহেই ঘটেছে। আর সবচেয়ে শেষ যদি বলি যে এখানে আমরা একটা ঈদ গেল, যদিও একটা নতুন সরকারের জন্য এটা খুব কম সময় যে সবগুলো ব্যবস্থাকে সুসংহত করে একটা সুন্দর ঈদ উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের ঈদের সাথেও দেখি এখানে একটা পার্থক্য আছে। এখানে ডিনায়ালের একটা সংস্কৃতি আবার শুরু হচ্ছে, যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে তো আগে স্বীকার করতে হবে, তারপরে আমি সমস্যার সমাধানে যাব। আপনি যদি বলেন যে 200 জনের মতন মানুষ মারা যাওয়ার পরেও যদি যোগাযোগ মন্ত্রী বলেন বা পরিবহন মন্ত্রী বলেন যে ঈদ স্বস্তির হয়েছে, তো তার অস্বস্তির জন্য আরও কতজন মানুষ মারা যেতে হবে আমরা জানি না। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমি 10-এ 6 দিব, কিন্তু আমি মনে প্রাণেই চাই যে এই মার্কস যেন আমি আরও বাড়িয়ে দিতে পারি আগামী বছর। আমরা সময়ের সাথে সাথে দেখতে চাই যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনার কাছে আসি, আপনি শুনছিলেন উনি আপনাদেরকে 10-এ 6 দিয়েছেন। তো আপনাদের যে বিএনপি সংরক্ষিত আসনে আমাদের আগে ছিল 50 জন, এটা আপনারা প্রস্তাব দিয়েছেন বিএনপি 100 করার জন্য। এটা কি আপনাদের দলের লোকজনদেরকে একটা সুযোগ করে দেওয়া, নাকি এর ভিতরে রাষ্ট্রের কোনো কল্যাণ নিহিত আছে? তার আগে আমি একটু জানতে চাই
আপা যে 10-এ 6 দিল সেটা কি আমার 45 দিনের সরকারের উন্নয়নের উপর দিল না সামগ্রিক বিষয়ের উপর দিল? আমি কিন্তু সামগ্রিক বিষয়টা বলিই নাই। হ্যাঁ, আপনার এই সরকার কি বলল না বলল, ঈদে কি হলো কি হলো না, আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো কি বললো না, আমি কিন্তু সেই বিষয়গুলো এখনো আসি নাই। সেই বিষয়গুলো আপা নিজেই বলছেন, নিজেই মার্কিং করছেন, সেটা একটা বিষয়। তো এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্নটা ছিল যে সংরক্ষিত নারী আসনে 50-এর থেকে এখন 100 করতে প্রস্তাব দিয়েছেন। সেরকম আসলে এখন পর্যন্ত সংসদে উঠেছে কিনা আমি জানি না, আমি শুনি নাই। প্রস্তাবটা এখনো সংসদে দিয়েছে কিনা আমি শুনি নাই। আচ্ছা, আমরা মার্দিয়া মমতাজ আপনার কাছে আবার ফেরত আসি। আপনি বলেছিলেন যে 10-এ 6 দিয়েছেন, কারণ হলো যে জুলাই আন্দোলন যেটা আমাদের, তো এই জুলাই আন্দোলনে আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি সঠিকভাবে যাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আপনারা ইতিমধ্যেই আমরা দেখেছি যে সংসদে আপনারা বেশ সরস এবং আপনারা এই বিষয়ে আলোচনা করবার জন্য নোটিশও দিয়েছেন। জি। তো এই আন্দোলন বিষয়টাকে আপনারা শেষ পর্যন্ত কত দূর নেবেন জুলাই বাস্তবায়নের বিষয়টা নিয়ে? না দেখেন, আমরা এখানে এখনো আশাবাদী যে অবশ্যই এটার ব্যাপারে দেখেন, একজন প্রধানমন্ত্রীর মুখের কথা সেটা তো হেলাফেলা করার যোগ্য না। তিনি নিজ মুখে হ্যাঁ ভোটের জন্য আবেদন করেছিলেন এবং হ্যাঁ ভোট যখন জয়যুক্ত হয়েছে, প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট চেয়েছে। এই ব্যাপারটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন না, তাই না? এটা দলীয় প্রতীকে ভোটের ঊর্ধ্বে এসে এটাকে বিবেচনা করতে হবে এবং আমি মনে করি এখনো সরকারের জন্য সময় আছে জুলাই সনদের বাস্তবায়নের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার। দেখেন, এখানে একটা মজার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যেমন ধরেন একসাথে যমজ বাচ্চা হলো, হ্যাঁ, একজন বাবা কিন্তু বলতে পারে না যে একটা বাচ্চাকে আমি স্বীকার করি আর একটা বাচ্চাকে আমি স্বীকার করি না, এটা বলতে পারেন না। জুলাই সনদ একটা প্যাকেজ, এটাকে নিতে হবে প্যাকেজ হিসেবে। এখন যেটা করা হচ্ছে যে যেইটুকু অংশ পছন্দ হচ্ছে আমি যদি সেইটুকু নেই, যেটুকু অপছন্দ হচ্ছে, যেমন আপনি দেখেছেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিরোধী দল শুধুমাত্র এ কারণেই ডিনাই করেছে যে আসলে জুলাই সনদ একটা প্যাকেজ, এটাকে বাস্তবায়ন করলে পুরাটাতেই আসতে হবে। ঠিক একইভাবে আপা যেটা বলছিলেন যে সংরক্ষিত রানী আসনকে 100 করে ফেলা কিংবা উচ্চকক্ষের যে প্রস্তাবনাগুলো, এগুলো সব কিন্তু জুলাই সনদের আন্ডারে আছে। সুতরাং এটাকে বাস্তবায়ন করতে যেহেতু কিছু কিছু জায়গায় পজিটিভ শব্দ শোনা যাচ্ছে, তাহলে আমার যেটা মনে হয় যে এখানে সরকারের সদিচ্ছা আছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনারা জুলাই সনদ নিয়ে যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনারা কত দূর যাবেন এটা নিয়ে? দেখেন, এটা আগে থেকে প্রেডিকশন করাটা কষ্টকর এবং আমরা কিছুতেই বাংলাদেশকে ওই জায়গায় আর দেখতে চাই না। আমার মনে হয় উই আর ভেরি টায়ার্ড, তাই না? যে সংসদে সমাধান হচ্ছে না, রাজপথে জ্বালাও পোড়াও হচ্ছে, সরকারকে কঠিন হতে হচ্ছে এবং এটার পরে আসলে ক্ষতিটা কাদের হয়? মানুষের, তাই না? রাজনীতি কয়জন করে? কিন্তু এই রাজনীতির সমস্যাগুলোর সমাধান করতে না পারার কারণে আমাদের বাজারে আগুন লাগে, আমাদের মানুষ মরে, রাস্তাঘাটে বাসে আগুন লাগানো হয়। এই সংস্কৃতিতে আমরা কোনোদিন যেতে চাই না। ইনশাআল্লাহ বাংলাদেশে এই সংস্কৃতিতে যাবে না, কিন্তু এখানে দুই দলেরই কমিটমেন্ট দরকার। সরকারি দলের কমিটমেন্ট দরকার এবং বিরোধী দল সেটাকে রিফ্লেক্ট করা দরকার। আচ্ছা, আসমা বলি, আপু বলছিলেন যে তারা আর আন্দোলনের দিকে যেতে চান না, মানে মানুষ টায়ার্ড হয়ে গেছে আন্দোলন দেখে। তা আমার প্রশ্ন হলো যে কথা উনি বললেন যে তারেক রহমান নিজেও বলেছিলেন যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্যে, তো মানুষ গণভোটে হ্যাঁ ভোটকে দিয়েছেন, তাহলে জুলাই বাস্তবায়ন করতে আপনাদের সমস্যাটা কোথায়? আমরা তো বলি নাই বাস্তবায়ন করব না। আপনি দেখেন, আমার যে তারেক রহমান যে বলেছে আমাদের যে 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফা এবং জুলাই সনদকে যদি আপনি পাশাপাশি রাখেন, আপনি দেখতে পারবেন যে জুলাই সনদটা মূলত 31 দফার মধ্যে চলে আসছে, অনেকটাই 31 দফায় আছে। এবং তারেক রহমান যেখানে আমার সরকার বলল যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি, এবং জুলাই সনদটা কিন্তু বললেই একদিনে এটাকে আপনি করতে পারবেন না, বাস্তবায়ন করা যাবে না। এখানে রাষ্ট্র এবং ঐক্যমতের একটা বিষয় আছে, সেটা নিয়ে কাজ করছে এবং কাজ চলছে। হ্যাঁ, এবং অলরেডি কিন্তু এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কথা বলছে। আমরা কিন্তু এটাকে অধ্যাদেশ বাতিল বলছি না। এই জায়গায় যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো নিয়ে কিন্তু কাজ চলছে এবং আমরা কিন্তু বাস্তবায়নের পক্ষেই আছি।
এবং ইনশাল্লাহ এটা হবেও, কিন্তু সময় দিতে হবে। এখন আপনারা সময় না দিয়ে যদি আপনারা হইচই শুরু করেন, এখনই চাই, এখনই লাগবে, এটা না হলে ওটা হবে না, এটা না করলে ওটা করা যাবে না, একটার সাথে তো আরেকটা ওইভাবে ইন্টারাকশন করা যাবে না। আপনাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই সুযোগ দিতে হবে, এবং ঐক্যমত কমিশন গঠন করার পরে ওইটা কিভাবে করা হয় এটা পুরাটাই একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই যেতে হবে, এবং সেই পর্যন্ত অপেক্ষা করা লাগবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে জুলাই সনদ আর আপনাদের 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই? তেমন কোনো পার্থক্য। সুতরাং এই জুলাই সনদের আগেই আপনাদের এটার কমিটমেন্ট আছে 31 দফা বাস্তবায়ন করে, এটা আপনাদের দলেরই কমিটমেন্ট। কিছু কিছু জায়গায় আপনারা নোট যে অফ জায়গায় ডিসেন্ট একটু দিয়েছিলেন, আছে ওই জায়গাগুলো অবশ্যই ওই যে রাষ্ট্র ঐক্যমত গঠনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে, সেটার জন্য সময় দিতে হবে। আচ্ছা, তার মানে আপনারা আলোচনার ভিত্তিতে আপনার যেটা মানে জুলাই সনদের সম্পূর্ণটা আপনার বাস্তবায়ন করতে চাচ্ছেন, সেটা একেবারে রাষ্ট্র কাঠামো, যতটুকু সম্ভব নোট অফ ডিসেন্ট আপনাদের কাছে আছে। মার্দিয়া মুমতাজ, আপনি বলছিলেন যে জনগণ টায়ার্ড হয়ে গেছে, সুতরাং আপনারা আর তেমন কিছু করবেন না, কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন আপনারা বিএনপি এবং জামাত একসাথে ছিলেন, এখন আপনারা একসাথেই সংসদে গেছেন, তাহলে কি আমরা ধরে নিব যে সংসদে আপনারা এই ক্ষমতার ভাগাভাগি করবেন নাকি গঠনমূলক আলোচনা করবেন? আচ্ছা, এটা আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা যারা অধিবেশন চলছে, যারা অধিবেশন দেখছেন তাদের কাছে স্পষ্ট। তারপরেও আমি যদি আরেকটু ফর্মুলেট করতে চাই, সেটা হচ্ছে যে আসলে গণতন্ত্র এমন একটা সিস্টেম, এখানে দলগুলো থাকে, মানে আইডিয়ালি বলছি আমি, যে প্রত্যেকটা দলেরই উদ্দেশ্য থাকে তার নিজের কর্মপরিকল্পনার মাধ্যমে, উদ্দেশ্যটা হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা। এখন আপনি যদি দেখেন যে জামাত এবং বিএনপি বিভিন্ন সময় একসাথে জোট করেছে অথবা রাজপথে আন্দোলন করেছে, আবার একটা সময় কিন্তু এটাও হয়েছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অ্যাপ্রুভ করতে চাচ্ছিল না। 96-এ আমরা দেখেছি জামাত এবং আওয়ামী লীগ একই উদ্দেশ্যে কাজ করেছে। এটাকে একই সাথে কাজ করা বলে না, এটা হচ্ছে একই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা। হ্যাঁ, 2001-এর যেটা জোট ছিল সেখানে একটা লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগের মতন একটা দলকে ঠেকানো প্রয়োজন ছিল, এবং আমার মনে হয় প্রয়োজনটা কেন ছিল এটা পরে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই প্রয়োজনটাকে সামনে রেখে চার দলীয় জোট হয়েছিল। তো এখনকার অবস্থা হচ্ছে আসলে গণতন্ত্রের সেই সিস্টেম অনুযায়ী তারা পরস্পর বিরোধী দলে আছে, কিন্তু কার্যক্রমের মধ্যে কোনো ঝামেলা থাকলে সেটাকে তো অবশ্যই বিরোধী দল হিসেবে প্রতিবাদ করা হবে, কিন্তু তার মানে এই না যে বিরোধী দল হিসেবে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে, বিষয়টা সেটা না। কারণ আমরা যে একটা সময় পার করে আসছি, আপনি যেটা বলছিলেন যে টায়ার্ড হয়ে গেছে, বিষয়টা আসলে আরো গভীর। এত রক্তপাত হয়েছে আমাদের এখানে, আসলে আমরা দেখি যে প্রত্যেকটা লোকালয়, প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়িকভাবে বলেন, কারো জান গেছে, কারো মাল গেছে, কেউ শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তো সব কিছু মিলে আমরা যে অবস্থাটার মধ্যে বের হয়ে এসেছি, সেখানে একটা মিল আছে এখন যারা সংসদে আছে সবার মধ্যে, যে প্রত্যেকেই অত্যাচারিত ছিলেন, প্রত্যেকেই নির্যাতিত ছিলেন। এই রিয়ালিটিকে সামনে রেখে আমরা যদি সংসদে বসি, আমাদের সামনে একটা কমন জায়গা থাকবে যে আমরা কখনো আর ওখানে যেতে চাই না, কিন্তু তার মানে এই না যে সরকার কোনো ভুল করলে বিরোধী দল ধরিয়ে দেবে না। আমার মনে হয় এটা এতদিনে স্পষ্ট, বিরোধী দল এটা এতদিনে স্পষ্ট করেছে এবং প্রমাণও করেছে। না, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে যদি জুলাই বাস্তবায়িত না হয় তখন কি আপনারা কোথায় যাবেন? আপনারা কি আন্দোলনে যাবেন নাকি সরকারের এটাকে মেনে নেবেন? দেখেন, স্কেলটা বুঝতে হবে। সরকার জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করতে সময় নিচ্ছে, কি কারণে সময় নিচ্ছে এই জায়গাটা সরকারকে ক্লিয়ার করতে হবে, যে কেন সময় নিচ্ছে, কেন সময় লাগছে। বাকি 10টা কাজ হচ্ছে, একটা কাজকে আমি পাত্তা দিচ্ছি না, এটার কারণটা আমার জানতে হবে, সেটাকে ক্ল্যারিফাই করা এবং সেই লক্ষ্যে আসলে আগাচ্ছি কি না সেটা একটা দেখার বিষয়। কতটুকু যাবে এই প্রশ্নটা আসলে খুব রিফ্লেক্টিভ, কি পরিস্থিতি আসে সেটার উপর ভিত্তি করে আসলে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? যে কতটুকু যেতে হবে, কতটুকু গেলে সরকারকে বাধ্য করা যাবে। এখানে একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ খুব রিস্কি জিনিস, এটা মানুষকে একটা আনকোয়েশ্চেনেবল পাওয়ারের দিকে নিয়ে যায়। তো এটা আসলে সরকার এবার নির্বাচনে জনগণ বিএনপিকে যদি নিরঙ্কুশ ক্ষমতা দিয়েও থাকে, তাহলেও তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটাকে যেন আমি আরেকটা 24-এর জন্মভূমি করে না ফেলি, আরেকটা 24-এর চারণভূমি করে না ফেলি, আরেকটা 24 যেন আমাদেরকে চাইতে না হয়, এটা মাথায় রেখেই আগানো দরকার। অবশ্য আপনারা প্রথম দিনই ওয়াকআউট করেছেন
বিএনপির জি। রাষ্ট্রপতি বিষয়ে আপনারা ঐকমত্যে যান নাই, ওয়াকআউট জি। করেছেন, জি। এটা ভালো লক্ষণ। উম্মে আসমা পলি, আপনার কাছে আসি। আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি রাষ্ট্রীয় প্রোটোকল আর ব্যবহার করছেন না, তো এটা কি শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য হবে, নাকি আপনাদের প্রশাসন এবং আপনাদের যে দলের অন্য অন্য নেতার জন্য এটা একইভাবে তারা ব্যবহার করবেন? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন করেছেন। জনাব তারেক রহমান আসলে রাষ্ট্রীয় প্রোটোকলে মানছেন না, এটা একটা বিরাট বার্তা বহন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জি। এবং তিনি শুধু সেটাই না, তিনি কিন্তু জনগণের কাছাকাছি থাকতে চায় এবং থাকার জন্যই এটাকে একটা বার্তা হিসাবে আমাদেরকে দিচ্ছে। গ্রামের একটা কথা আছে না, বহুকে মেরে জিকে শেখানো, অর্থাৎ উনি নিজে কাজগুলা করছে যাতে করে তার দল তাকে অনুকরণ করে। আমরা নতুন প্রজন্ম কিন্তু জিয়াউর রহমানকে দেখে নাই, নতুন প্রজন্ম কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখে নাই, কিন্তু তাদের যে অবদান, তাদের যে মানবিক গুণাবলীগুলি, যেই কারণে দল মত নির্বিশেষে আপনার বিএনপিকে পছন্দ করে এবং তার অধিকাংশ গুণাবলী কিন্তু তাদের সন্তান হিসেবে একজন ব্যক্তি হিসাবে জনাব তারেক রহমানের মধ্যে ফুটে উঠেছে, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং তিনি তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার প্রটোকল উনি মনে করছেন না যে গত 17 বছর যে ফ্যাসিস্টরা যেইভাবে প্রটোকল মেনটেন করছে সেটা করা খুব প্রয়োজন। কারণ একজন লোক, একজন ক্ষমতাশীল লোক বা একজন দলের সরকার প্রধান বা একজন দলের নেতা, যে একদম তৃণমূল থেকে সংসদ পর্যন্ত, তার কাজ কিন্তু ক্ষমতায়ন না। রাজনীতি মানেই কিন্তু একটা মানব সেবার অংশ। তা আমি যদি জনগণের পাশাপাশি থাকি, জনগণের সেবক হিসেবে কাজ করি, তাহলে আমাকে প্রটোকল থাকতে হবে কেন? জনগণ তো এমনি আমাকে ভালোবাসবে। সেই জায়গা থেকে উনি মনে করছেন যে না, এই বার্তাটা আমার মধ্যে থেকে আমাকে যারা অনুকরণ করবে, আমার দল সেটা ধারণ করতে হবে যে সততা এবং মানবিক গুণাবলী থাকলে নিজের মধ্যে প্রটোকল মেনটেন করতে হয় না। কারণ উনি প্রটোকল মেনটেন করার একটা খরচেরও একটা ব্যাপার থাকে। উনি বের হবে, ওনার সাথে 10টা গাড়ি সামনে পিছে থাকবে, জ্বালানি খরচ হবে, সময় অপচয় হবে, ওনার জন্য ট্রাফিক জ্যামের জন্য রাস্তায় আটকায় থাকবে, যেইটা আমরা গত 17 বছর দেখেছি। সেটা কিন্তু উনি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে না, উন্নয়নশীল দেশের মতো করে একজন সরকার প্রধান তার একদম তৃণমূল একটা নেতারও কাছাকাছি যেতে পারেন। এইটা যেন আমরা ধারণ করতে পারি। আমাদের যারা টিম লিডার আছেন, বিভিন্ন জেলায় এমপি মন্ত্রী আছেন, যারা একদম তৃণমূল পর্যায়ে নেতা আছেন, তারাও যেন আমরা সেই মানবিক গুণাবলী দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে কাছে রাখতে পারি, সর্বোপরি দেশের সেবা করতে পারি, দেশের মানুষের সেবা করতে পারি। এই জিনিসটা ওনার একটা বার্তা। ওনাকে অনুকরণ করলে আমার মনে হয় যে আমাদের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী নিরহংকার হওয়া এবং মানবিক হওয়া খুব জরুরি, খুব জরুরি। আপনি বলছিলেন যে এইবারই প্রথম আপনারা, মানে এইবারই প্রথম না, মানে যে 26শে মার্চ যে আমাদের যে স্বাধীনতা দিবস ছিল, তো স্বাধীনতা দিবসের আসল বিষয়টা হলো যে আমরা স্বাধীন হয়েছি এবং স্বাধীন রাষ্ট্রকে আমাদের প্রোটেক্ট করতে পারে, এবং ওই যে সক্ষমতা, সেই সক্ষমতাটা স্বাধীনতা দিবসে দেখানো হয় এবং সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা প্রকাশ করে এবং সাধারণ মানুষ তারা দেখে উজ্জীবিত হয়। তো আমরা এটা পালন করতাম, কিন্তু আমরা দেখলাম যে যখন আমাদের আওয়ামী লীগ সরকার আসলো 2008 সালে, ওনারা এসে এই দিবসটা আর পালন করলেন না, করে 26শে মার্চটাকে তারা কুচকাওয়াজটা করলেন না, 26শে মার্চ এসে গান টান এগুলো করলেন, কুচকাওয়াজটা তারা নিয়ে গেলেন এই 16ই ডিসেম্বরে। তো এর একটা কারণ আমরা মনে করি যে এটার কারণ হলো যে 26শে মার্চের সাথে জেনারেল জিয়ার বীরত্বটা চলে আসে। তা আমরা এইখানে আপনি যেটা বললেন যে তারেক রহমানের যে মানে যে ইশারা, তা 26শে মার্চে আমরা একটা জিনিস দেখেছি যে আপনাদের যত মন্ত্রী মিনিস্টার ছিলেন তাদেরকে ফুল দিতে যে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল গাড়িতে যান নাই, তাদেরকে এই দক্ষিণ প্লাজাতে এনে বাসে করে নিয়ে যাওয়া। তার একটা বড় কারণ কিন্তু আপনি দেখছেন যে জ্বালানি সংকট, বৈশ্বিকভাবে কিন্তু এটা সারা বিশ্বে একটা প্রভাব পড়ছে জ্বালানি সংকটের। তো উনি এটাও মনে করতে পারেন যে আমার এক একজন এমপি এক একটা গাড়ি, তার জন্য আবার প্রোটোকল, তার জন্য আবার এমনিতেই আমার প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় জ্বালানি সংকটের জন্য জনগণের দুর্ভোগ হচ্ছে, অফিস আদালতে সঠিক টাইমে যাওয়া যাচ্ছে না, যারা ব্যক্তিগত গাড়ি মেনটেন করে কিংবা আমাদের যারা অফিস গাড়ি মেনটেন করে তারাও কিন্তু সঠিক সময় অফিসে যেতে পারছে না। তো সেই জায়গা থেকে উনি চিন্তা করলেন যে না, আমার 300 জন মন্ত্রী যাবে বা আমার 213 জন মন্ত্রী 13টা গাড়ি নিবে, তাদের প্রটোকলের জন্য আবার জ্বালানি লাগবে, আবার সেই ব্যয়ভার, সেটা যদি আমি কমাই ফেলি, একটা গাড়িতে করে যদি সবাই যায়, সে ঐক্যের যে বিকল্প নাই এবং ঐক্যের সাথে থাকলে যে মানে দেশকে খুব দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যায়, এটাও কিন্তু তার একটা উদাহরণ। তার মানে তার যে ঘটনাটা তিনি এটা তার দলের ভিতরে এটা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এটা করছে। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসি। আমাদের যে নতুন শিক্ষাবর্ষের অনেকগুলো বিতর্কিত কারিকুলাম আছে, এই বিষয়গুলোকে সংশোধনের জন্য আপনারা কি কোনো আলোচনা শুরু করেছেন কিনা সরকারের সাথে? জি, এইটা সম্ভবত এবারের অধিবেশনের কার্যবিধিতে আছে কিনা আমার জানা নাই। শিক্ষা ব্যবস্থার অলরেডি এটা নিয়ে গত সেশনে আলোচনা হয়েছে, গত অধিবেশনে আলোচনা হয়েছে এবং 4-5টার মতন বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখেছি। আসলে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ যে সময়টা পার হয়ে আসছে, সেই সময়টাতে আমরা দেখেছি যে এক হচ্ছে কারিকুলামের জায়গাটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক নিয়োগ, এবং তৃতীয়ত হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, যেটা সেইখানে অনেক ধরনের অ্যানোমালি তৈরি হয়েছে। তো এই জায়গাগুলোকে সরকারের ওভারকাম করতে সময় লাগবে। এখানে কারিকুলাম থেকে শুরু করে সব কিছুরই একটা সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে সেগুলোকে পুনর্বিবেচনা করা প্রয়োজন, এবং অবশ্যই বিরোধী দল হিসেবে এখানে আমরা গত অধিবেশনেও দেখেছি যে বিরোধী দলের এমপিরা মতামত দিয়েছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এবং এই সংক্রান্ত সংসদীয় কমিটিতে যদি কোনো ভূমিকা রাখার প্রয়োজন হয় তা তো অবশ্যই রাখতে হবে। আপনারা যেহেতু দুইজনই শিক্ষিকা, জি জি জি, আপনারা এই মহান পেশায় আছেন, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা কি এটাকে পয়েন্ট আউট করেছেন কিনা যে কোন কোন জিনিসগুলো সংশোধন করতে হবে? এইগুলো কি আপনারা জি আমাদের কাছে চিহ্নিত করা হয়েছে। আমরা এটার জন্য যে পলিসিগুলোকে বা যে ব্যাপারগুলোকে প্রাধান্য দিয়েছি সেগুলোকে আমরা পাবলিশও করেছি এখন এটা, এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেটা করেছিলাম। তো সরকারের যদি প্রয়োজন হয়, আমি যেটা বলছিলাম, যে কোনো সময় সেই সহায়তা করতে আমরা এখনো প্রস্তুত আছি। উম্মে আসলাম পলি, আপনার কাছে আসি। আমরা দেখছি জ্বালানি সংকট, এবং জ্বালানি সংকটে আমরা ইসরায়েল এবং আমেরিকা ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধতে আমরা সারা বিশ্বেতেই জ্বালানি সংকট, কিন্তু আপনাদের সরকার এখনো তেলের দাম বৃদ্ধি করে নাই, কিন্তু রেশনিং করছে। তো এই বিষয়ে সাধারণ মানুষের অনেক সমালোচনা রয়েছে। তো এই রেশনিং সম্বন্ধে আপনি একটু আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আসলে তেল সংকট এটা একটা বৈশ্বিক সমস্যা এই মুহূর্তে, শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে তার প্রভাব পড়ছে। তারপরেও আমাদের সরকার তেলের মজুদ আছে বলছেন, এবং সেই কারণে আমাদের তেলের দাম খুব একটা বাড়ছেন না, মোটামুটি সরবরাহ হচ্ছে। এখন আমাদের নজরদারিতে থাকতে হবে এটা যেন কৃত্রিমভাবে কোনো রকম মজুদধারিতে না যায়, মজুদধারিতে গিয়ে যাতে দেশের তেলের সংকটটা না দেখা দেয়, এবং পরবর্তীতে এটার যে রেশনিং করা এবং এটাকে যেন কোনোভাবেই পাচার হতে দেওয়া না যায়। যে হ্যাঁ, তেলের সংকট এখন কাছাকাছি পাশাপাশি রাষ্ট্রে আমরা মজুদ করে রাখলাম, আমাদের দেশের ক্রাইসিসের জন্য হোক, আমি আমার ব্যবসায়িক লাভবানের জন্য আমি পাশের দেশে পাচার করে দিলাম, এটা যেন না হয়। সেই জন্য আমাদের সরকার খুব সদয় দৃষ্টি রাখছেন এবং মনিটরিং করছেন প্রতিনিয়ত। আর আমাদের দেশের তেল সংকট এটা তো বৈশ্বিক একটা প্রবলেম, তারপরেও আমাদের সরকার চেষ্টা করছেন নবায়নযোগ্য শক্তি কিভাবে রূপায়ণ করা যায়, কিভাবে এই সমস্যা কাটিয়ে ওঠা যায়, এবং পরবর্তীতে আমরা কিভাবে এই যে রেশনিং করা বা এই তেলগুলা বা জ্বালানি সংকটটাকে যাতে আমরা খুব সহজে নিরাময় করতে পারি বা আমরা আমাদের দেশের এই সংকটটা থেকে উতরাতে পারি, সেই জন্য কিন্তু উনি বিকল্প চিন্তাও করছেন। সে জায়গায় নবায়নযোগ্য শক্তির প্ল্যান তৈরি করছেন, এবং কিভাবে সেটা করা যায় সেইভাবেও কিন্তু উনি আলোচনা করছেন, এবং আমরা আশাবাদী যে আমাদের দেশে ওইটার প্রভাব থাকবে, বাট অতটা হয়তো হবে না যদি আমরা কেউ কৃত্রিমভাবে দেশের মধ্যে সংকট তৈরি না করি। না, আমরা দেখছি যে আপনাদের সরকার ভারত থেকে কিছু তেল সংগ্রহ করার চেষ্টা করছেন,
এবং রাশিয়াও বাংলাদেশকে তেল দিবে, এবং আমাদের যে যুদ্ধ যারা করছে সেই ইরানও বলেছে যে বাংলাদেশকে তেল দেওয়ার ব্যাপারে তারা হরমুজ প্রণালী থেকে বাধা সৃষ্টি করবে না। তা আপনাদের কি মানে যথেষ্ট পরিমাণ মজুদ আছে নাকি? এই পর্যন্ত আমরা যেতটুকু শুনেছি আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন যে না, আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মজুদ আছেন, ওই যে যদি পাচার না হয় তাহলে হয়তো আমাদের চলবে। তারপরেও চাহিদার তো শেষ নাই, যেহেতু রাশিয়া দিবে বলছে, আমাদের সরকার নিতে চাইলে নিবে, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে ওনারাই সিদ্ধান্ত নেবে যে আগামী রাষ্ট্র পরিচালনা করতে জনগণের স্বস্তির জন্য কিভাবে কি করতে হয় ওনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, আমরা মারদিয়া মমতাজ আপনার কাছে আসি। আপনারা বিরোধী দলে আছেন, তো সুতরাং আপনাদের একটা ছায়া সরকার থাকার কথা। তো এই যে জটিলতা, মানে আমাদের যুদ্ধের জন্যে এটা যুদ্ধ লং টাইম হতে পারে, তো আপনাদের দল থেকে কি সরকারকে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা কিংবা বিকল্প কোনো প্ল্যান দিয়েছেন কিনা যে এই সংকটকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? জি, ছায়া সরকারের যে কথাটি বলছিলেন এটা আশা করা যাচ্ছে এপ্রিলের শুরুতেই ঘোষণা হয়ে যাবে অফিসিয়ালি। তো এটার আগে এখন যে অবস্থাটা চলছে, এখানে আমরা একটা জিনিস আশা করেছিলাম যে সরকার সংকটটা শুরুতেই এখানে একটা মনিটরিং এবং একটা সেল গঠন করবেন, যেখানে এক্সপার্টরা থাকবেন এবং সকল রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব থাকবে। এবং এটা কিন্তু সবসময় হয় বড় দেশগুলো, আপনি দেখবেন যে যে কোনো একটা সংকট সামনে আসলে সরকার চেষ্টা করে, সরকার অপোজিশন সবাইকে সহ একটা সেল তৈরি করার জন্য যেখান থেকে বেস্ট সিদ্ধান্তটা নেওয়া যাবে। তো এটার কোনো উদ্যোগ আমরা দেখি নাই। আমরা চেষ্টা করেছি যে এখানে যেন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর সাথে থাকা যায়, মানুষকে শান্ত রাখা যায়। আপনি দেখেছেন যে ঈদের আগেও বিভিন্ন সময়ে আমাদের সংসদ সদস্যরা নিজেরা পেট্রোল পাম্পগুলোতে গিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষকে শান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা এখন আপনাকে এখানে বলছি, সেটা আসলে এই একসাথে বসে কথা বলার কথা, তাই না? এবং এখানে আপা যেটা বলছিলেন যে দীর্ঘমেয়াদী যে সলিউশনগুলো, এগুলো ব্যাপারেও সিরিয়াসলি চিন্তাভাবনা করা উচিত। আর স্বল্পমেয়াদী যে চিন্তাভাবনাগুলো, যেমন ধরেন রেশনিং করা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা টাইমের বেসিসে, এনআইডির বেসিসে যদি করা যেত, তাহলে একজন বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে অনেক তেল জোগাড় করছেন, আবার কেউ হয়তো পাচ্ছেন না। হ্যাঁ, এটাকে এনআইডির এগেইনস্টে যদি করা যেত, এটা খুব কঠিন কিছু না। একটা ছোট্ট একটা ডিভাইস বা ছোট্ট একটা কন্ট্রোল রুমের মাধ্যমে এটা করা যায়। তো এই পরামর্শটা আমার দুর্ভাগ্য হচ্ছে যে আমার আপনাকে এখানে দিতে হচ্ছে, কিন্তু এইটা দেওয়ার দরকার ছিল, যে সরকারের পক্ষ থেকেই আহ্বান করার দরকার ছিল। হ্যাঁ, তো আমি আশা করব যে এখনো সময় আছে, সামনে যে সংকটটা আসছে এটা খুব এড়িয়ে যাওয়ার মতো না, কারণ আমরা দেখছি যে স্থলযুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই সংকটটা একটা সত্যিকারের সংকট হয়ে দেখা দিবে আমাদের জন্য। তো সেক্ষেত্রে এইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তবে এখানে আমি একটা প্রশংসা করব যে প্রধানমন্ত্রী একটা বিষয়ে খুব ফার্ম ছিলেন এবং আছেন, যে দাম বাড়ানো হবে না। আমি চিন্তা করছিলাম যে এটা যদি আগের সরকার হতো তাহলে এখানে একটা মেসাকার অলরেডি হয়ে যেত। হ্যাঁ, তো এটার ব্যাপারে আমি প্রশংসা করি, এবং এইটাকে যেন আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, প্রত্যেকটা মানুষ যেন এই রেশনিংটা সুবিধা পায়। রেশনিং আসলে কেন করা হচ্ছে, সবাই যেন পায়, তাই না? তো সেটার জন্য একটা সেল দরকার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, উম্মে আসমা পলি আপনার কাছে আসি। আপা বলেছেন যে ঈদের বিষয়টা উনি এনেছিলেন, তা আমরা এই ঈদে যেটা আমরা দেখেছি, যে শুনেছি সবার কাছে, পত্রপত্রিকায় এসেছে যে ঘরমুখ যাত্রীদেরকে 200 থেকে 800 টাকা অতিরিক্ত দিয়ে টিকিট কাটতে হয়েছে। এটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? আপনি বাড়ি গিয়েছেন এবার? না, আমি বাড়ি যাই নাই। আপনি ভাড়া বাড়াই দিয়েছেন, আপনি শুনেছেন না? আমিও শুনেছি। এখন এরকম হয় না যে তা না, কোথাও কোথাও সিন্ডিকেট থাকে। তবে এই সিন্ডিকেটগুলা আসলে দীর্ঘদিন আগে থেকে তৈরি হওয়া, তো আর আমাদের সরকার গঠন করার পরপরই কিন্তু রোজা চলে আসছে, তার পরপরই কিন্তু ঈদ চলে আসছে। তো সেই ক্ষেত্রে কোথাও কোথাও দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সেটা আসলে আলোচনার উঠতেই থাকে। তারপরেও এইবার ঈদ কিন্তু অন্যবারে ঈদের তুলনায় অনেকটাই স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরেছেন। আর আমাদের সরকার কিন্তু চেষ্টা করেছেন, উনি জনগণকে নিরাপত্তা দিতে বড় বড় বাস রাত্রিতে যেগুলো যাবে সিসি ক্যামেরা ফিটিং করা,
যাতে ভাড়া বাড়ানো না হয় সেই জায়গাগুলো মনিটরিং করা প্রত্যেক এমপিদেরকে বলেছেন, নির্দেশনাও ছিল এবং ওনারা নিজ দায়িত্বে কিন্তু যার যার এলাকায়ও মনিটরিং করেছে। আমি দেখেছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে আমার শিক্ষক নেতা যিনি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার, উনি নিজে মনিটরিং করেছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে ভাড়া বাড়ানো হচ্ছে কিনা, যাত্রীদের দুর্ভোগ হচ্ছে কিনা, ভিডিও আমি নিজে দেখেছি, শেয়ারও করেছে। এবং এরকম প্রত্যেকটা জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে ওনারা কিন্তু চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন পরে একজন নতুন সরকার আসছে, ঘরমুখর পরিবেশে মানুষ আনন্দ নিয়ে যেন ঘরে ফিরতে পারে। এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে দু এক জায়গায় হতে পারে, সেটা আমিও আপনার মতো শুনেছি। কিন্তু আমরা দেখেছি যে এবার মৃত্যুর সংখ্যা অনেক বেশি, এটা কেন? মৃত্যু তো বলে কই আসে না, অ্যাক্সিডেন্টে তো এটা আসলে সরকার আসছে বলেই যে হবে এটা তো না। মৃত্যুর যেই সড়ক মানে আমাদের যেই সড়ক দুর্ঘটনা যেটা হয়, এটা নিয়ে কিন্তু আমাদের নায়ক ইলিয়াস সাহেব দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের আন্দোলন করে আসছেন, আপনি জানেন সেটা। এবং এই আন্দোলনটা কিন্তু থেমে নাই, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ায় চলছে। এই ফিটনেসবিহীন গাড়ি, তারপরে বেশিরভাগ জায়গায় রাস্তায় কাজ চলছে। কিছু কিছু কাজ গত 17 বছরের যিনি ছিলেন উনি শুরু করে দিয়ে গেছেন, বাট এখন আর ওইভাবে হচ্ছে না, রাস্তাঘাটগুলো ভাঙা। তারপরে দেখা গেছে যে রাস্তা মেরামত এবং ওই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যখন চলে তখনও এই জায়গায় থেকেও একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো আসলে এই জায়গাটা আমরা, আমাদের সরকার চেষ্টা করবে ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়। পরবর্তী ঈদে যেন আমরা এই জায়গাগুলো আরেকটু সচেতনতার সাথে আমরা দেখি এবং যারা আছেন তারাও যেন সেইভাবেই আমরা সচেতন নাগরিক হিসাবে থাকতে পারি, সেটা নিজেদেরও কিছু দায়িত্ববোধ থেকে চেষ্টা করা উচিত। মারদিয়া মমতাজ, আপনার কাছে আসি। আমরা দেখেছি 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন দেশের এই শূন্যতা সৃষ্টি হয়েছিল, পুলিশ কাজ করছিল না। কিন্তু তখন আপনাদের জামাতে ইসলামের সংগঠিত কর্মীরা তারা রাস্তায় নেমেছিলেন এবং পুলিশের দায়িত্ব পালন করছিলেন। তো এবার সরকার নতুন 43 দিনের সরকার, তো ঈদ আসলো, আপনাদের যে সংগঠিত কর্মী বাহিনী তাদেরকে আমরা রাস্তায় দেখলাম না, কেন এটা দেখলাম না? আচ্ছা, আমার মনে হয় তুলনাটা আমরা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে 5 আগস্ট থেকে মোটামুটি বলা যায় 8 আগস্ট পর্যন্ত দেশে কিন্তু কোনো সরকারই ছিল না। এবং আপনি যেটা বলছেন শুধু জামাত শিবিরের মানুষ কিন্তু নামে নাই, তখন দেশের সর্বস্তরের মানুষ নেমেছে। আপনি দেখেছেন ঢাকায়, আমার নিজের এলাকা মোহাম্মদপুরের পাশেই যেখানে থাকছি, সেখানে ডাকাত আসছে এই আওয়াজ হতো এবং মসজিদ থেকে ঘোষণা দেওয়া হতো, তখন কিন্তু এলাকার মানুষ পাহারা দিয়েছে। ওইটা একটা সিচুয়েশন। আমরা এর মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটু স্থিতিশীলতা আসলো এবং এখন নির্বাচিত গভর্নমেন্টের সময় আরও স্থিতিশীলতা আসার কথা। এবং আমি যদি আপনাকে নামই বলি যে বাউফলের যিনি এমপি শফিকুল ইসলাম মাসুদ নিজে বাস স্ট্যান্ডে গিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষকে বলেছেন আপনারা ভাড়া কি বেশি দিচ্ছেন নাকি, তাদেরকে নিয়ে আবার বাস কাউন্টারে গিয়েছেন যে কেন ভাড়া বেশি নিয়েছেন। মাঠে ছিল না এটা কিন্তু বলা যাবে না, ছিলেন আপনারা? জি ছিলেন। তবে সরকার থাকা অবস্থায় অন্য কেউ খবরদারি করার তো আসলে দরকার নাই, মানুষ তো সরকারের দিকে তাকিয়ে থাকে। এখন এখানে সদিচ্ছা নাই আমি সেটা বলবো না, কিন্তু আমরা একটু হতাশ হয়েছি। দেখেন, একটা লঞ্চ দুর্ঘটনা হয়েছে কিংবা একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, সেখানে আমি সরকারকে দোষ দিব না, আমি বোকা না, কিন্তু এটা রেসপন্সটা সরকার কিভাবে করলে এটা আমাকে দেখতে হবে। আমি যদি রেসপন্স করার আগেই আমি বলি যে না এটা কিছু হয় নাই, এটা ভালো, সব কিছু ভালো আছে, এখানে হচ্ছে সমস্যা। এটাতে কি হয় জানেন, ভবিষ্যতেও যে সমস্যাটা সমাধান হবে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, তারপরে আপনার কাছে যাই। প্রশ্নটা হলো যে সংরক্ষিত নারী আসন যেটা বিএনপি 50 থেকে 100 করতে চেয়েছে, আপনারা কি এটা কি সরাসরি ভোটে যেতে চান নাকি দলের মনোনীত হয়ে যেতে চান? আপনাদের জামাতের পলিসি কি? আচ্ছা, এখন পর্যন্ত তো এ ব্যাপারে সরকারি কিংবা ইলেকশন কমিশনের কোনো নির্দেশনা নাই। ব্যাপারটা হচ্ছে এটা মনোনীত হয়েই যাচ্ছে। এখানে যদি নির্বাচনের ব্যাপার থাকে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে যে কারা ভোট দিবে, দলের কোন পর্যায়ের নেতাকর্মীরা ভোট দেবেন সেটাও চলে আসে। তো এরকম কোনো নির্দেশনা আসলে, সরকারি নির্দেশনা আসলে সেটা নিয়ে আলোচনা হবে এবং যেটা ফাইনাল হবে সেটা অবশ্যই দলগুলো পালন করবে।
এখন পর্যন্ত যেটা প্র্যাকটিস, এবারও সম্ভবত সেটাই হবে, যে মনোনীত এটা হয়ে হয়তো মনোনীত হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি মনে করি যে জামাত বেশ কিছু জায়গায় গুরুত্ব দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে 31-এর নির্বাচনে যারা সরাসরি ফিল্ডে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে পদ দেখে না, যোগ্যতা দেখে বাছাই করার চেষ্টা হচ্ছে। এবং এখানে আরও কিছু ব্যাপার থাকে যে সরকারি বিভিন্ন দায়িত্বে যারা আছেন তাদের আরও অনেকগুলো ব্যাপার, সক্ষমতার ব্যাপার আছে, তারা আসলে এখানে কাজ করতে পারবেন কিনা এগুলো দেখা হচ্ছে। আমি যতটুকু জেনেছি, আমি এই কমিটিটাতে নাই, কিন্তু আমি যতটুকু জেনেছি ততটুকু বললাম। আপনাদের দলের অবস্থা কি এই বিষয়ে? সংরক্ষিত আসনে আপনারা কি মনোনীত হতে চান, নাকি সরাসরি ভোটে যে আপনাদের যোগ্যতা প্রমাণ করতে চান? আমাদেরও ওই রকম তো এখন পর্যন্ত বিগত সময় যেভাবে হয়েছে সেভাবেই হওয়ার কথা, কারণ এখনও ওই রকম নির্দেশনা আমরাও পাই নাই, বা সংসদেও সেরকম কোনো কথা উঠে নাই। এখন কিভাবে কি করবেন, যেহেতু গত 17 বছর পরে নতুন একজন সরকার আমরা পেয়েছি, উনি ওনার দিক নির্দেশনায় কিভাবে নিতে চাচ্ছেন। ওই যে আপনি প্রথম প্রশ্ন করলেন না, যে সংসদে হয়তো 100 আসনও করতে পারে, সেটারও একটা প্রশ্ন থেকে যায়। ওইটা আবার জুলাই সনদের সাথে রিলেটেড। আসলে এক একটা বিষয়ের সাথে এক একটা বিষয় তো সম্পৃক্ততা আছেন। ওনারা হয়তো সময় আছে, আরও কথা বলবে। আর সংসদীয় নারী আসন তো মূলত সংবিধান অনুযায়ী করতে গেলে 3 মাস সময় থাকে, সেই ক্ষেত্রে মাত্র তো গেল অর্ধেক, আরও সময় আছে, হয়তো ওইভাবেই সিদ্ধান্ত আসবে। দল যেভাবে সিদ্ধান্ত দিবে সেটাই হবে। মারদিয়া মমতাজ, আপনাকে আবার ফেরত আসি। এই যে 43 দিনের যে সরকার, এই সরকারে আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? না, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আমরা নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা দেখেছিলাম, যেটা মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা হয়, সবসময় হয়, যদিও প্রত্যেকটা প্রাণ গুরুত্বপূর্ণ। এখানে একটি লসকেও আমরা বলতে পারবো না যে না এটা তো হবেই, এটা বলা যাবে না। তো পরবর্তীতে আমার মনে হয় এখানে চেষ্টা আছে। তবে আমি একটা শুধু এখানে একটা নোক্তা রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসরদেরকে জায়গাগুলোতে রেখে আমরা কখনো একটা এফেক্টিভ সরকার বা নতুন সরকারের কাছ থেকে নতুন কাজ আশা করতে পারবো না। এখানে পুলিশেও আছে এই কাজগুলো, যে দেখেন তারাই এখন আবার আস্তে আস্তে আওয়াজ তুলছে পুলিশ হত্যার বিচার করতে হবে। যেই পুলিশ সশস্ত্র হয়ে দেশের নাগরিকদের উপর গুলি করলো, আমার দেশের ছাত্রদেরকে মারলো, সিভিলিয়ানদেরকে মারার সমস্ত নিয়ম ভঙ্গ করে তাদেরকে হত্যা করলো, তাদের আবার খুনের বিচার চাইতে হয়, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন। এদেরকে সরানো ছাড়া, এদেরকে রিপ্লেস করা ছাড়া আমরা আসলে বেশি দূর ভালোভাবে যেতে পারবো না, এটা রিমাইন্ডার দেওয়া থাকতো। আচ্ছা, উম্মে আসমা বলে আপনার কাছে আসি। আপনারা শুরু করেছেন, আপনাদের যে কমিটমেন্ট অনুযায়ী কাজ শুরু করেছেন, এটা একটা পজিটিভ দিক। আপনারা এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তো এই ফ্যামিলি কার্ডটা আসলে আপনারা কি সকলকেই দিবেন? গরিব, মধ্যবিত্ত, ধনী সকলকেই দিবেন? আমাদের সরকার প্রথম এই কথাটাই বলছিল যে বাংলাদেশের প্রত্যেকটা নারী, গৃহের যে নারী কর্ম মানে নারী কর্তী আছেন তার নামেই হবে, এবং নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে অগ্রসর হওয়ার জন্য, এবং প্রতিটা পরিবারের নারী প্রধান যে পরিবারে আছেন সেই পরিবারে কিংবা যেই জায়গায় নারীরা সংসারে বা যেখানেই আছেন প্রত্যেক নারীদেরকে এই কার্ডটা দেয়া হবে। এটা হয়তো ধারাবাহিকভাবে দেয়া হবে, একেবারে নিম্ন মাধ্যমিক, তারপরে আস্তে আস্তে। এখন দেখা গেল যে হ্যাঁ, আমি একজন শিক্ষক, আমি নিশ্চয়ই প্রথমবার চাইবো না যে আমাকে এই কার্ডটা লাগবে। এখন আমার পাড়ায় বা আমার এলাকায় আমার চেয়ে যারা হয়তো দরিদ্র আছে, যাদের আমার চেয়েও বেশি প্রয়োজন, আমি চাইবো যে তারাই আগে পাক। এটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবাই পাবে, সেটাই তো আমি জানি, এবং আমার দল থেকে সেরকম একটা কথা বলা আছে যে না, প্রত্যেক নারীরাই এই কার্ডটা দেয়া হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এটা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, তারপরেও যদি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে হয় তাহলে আমাদের ডলার সংকট হবে, এবং ততদিন সরকার এখন ভর্তুকি দিচ্ছে জ্বালানিতে, কিন্তু দীর্ঘ সময় ধরে যুদ্ধ হলে ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। এটা তো আসলেই বোঝাই যায় যে বাংলাদেশ এখন যে পরিস্থিতি আছে, এমনি ঋণের বোঝা মাথায় নিয়ে সরকার দেশ চালাতে হচ্ছে। তো প্রত্যেকটা ব্যাংকেও টাকা পয়সার সংকট, আর সেই জায়গায় এই যুদ্ধ যদি দীর্ঘদিন হয়,
অবশ্যই পুঁজিবাজারের উপর তার প্রভাব পড়বে। যেহেতু এটা একটা বৈশ্বিক সমস্যা, সেই ক্ষেত্রে ডলারের ঊর্ধ্বগতির জন্য তো তার প্রভাব অবশ্যই আমাদের দেশে পড়বে। সেই ক্ষেত্রে আসলে সরকার কতটা করতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, মারদিয়া মুমতাজ, আপনার কাছে ফেরত আসি। আপনাদের স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের কেমন প্রস্তুতি চলছে? জি, প্রস্তুতি ভালো। আমরা তফসিলের জন্য অপেক্ষা করছি, কারণ আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকার সাথে সাথে এখন আমাদের সামনে যে আরেকটা চ্যালেঞ্জ আছে, সরকারি প্রভাবের একটা আশঙ্কা আছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে 6টা সিটি কর্পোরেশনে অলরেডি দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে এটা একটা নির্বাচিত পদ। তো সেখানে এই ঝুঁকিটা মাথায় নিয়েই যে বিভিন্ন ধরনের পক্ষপাতিত্ব থাকতে পারে, এই ঝুঁকিটা মাথায় নিয়ে আমরা তৈরি হয়েছি। এখন তফসিল আসলে আমরা অ্যাকর্ডিংলি ব্যবস্থা করব। ধন্যবাদ উম্মে আসমা পলি এবং মারদিয়া মুমতাজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম এবং এই আলোচনায় যেটা বেরিয়ে আসলো সেটা হলো জুলাই সনদকে উভয় দল চায় যে আলোচনার ভিত্তিতে সংসদেই এটা বাস্তবায়িত হোক। ঐক্যবদ্ধভাবে জ্বালানি যে সংকট আমাদের সামনে আসছে, এটা আমাদের দেশের সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা এবং আন্তর্জাতিক সমস্যার আমরা একটা অংশ হয়ে পড়েছি। সুতরাং উভয় দল ঐক্যবদ্ধভাবে এই জ্বালানি সংকট নিরসনের জন্য কাজ করবেন। বিএনপির বহু আলোচিত ফ্যামিলি কার্ড, এটা যেন কৃষক কার্ড, এটা যেন সিন্ডিকেটের হাতে না পড়ে নষ্ট না হয়, এটা আলোচনায় আসলো। এবং আমাদের নেত্রী বলেছেন যে আগামী ঈদে, এই ঈদে তো তাদের মাত্র 43 দিনের একটা সময়ের মধ্যে ঈদ এসেছে, কিন্তু আগামী ঈদে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং আরও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা আশা করি যে আগামী ঈদে এর প্রতিফলন আমরা দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এখানে শেষ করছি আমরা এই পর্ব। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এনটিভির সাথেই থাকবেন।